মহিলা অবাক হয়ে গেছে যে তুই নারীবাদী ছিলি, তুই হঠাৎ করে মানুষের কবে গেছিস, মানে তুই না এই প্রতারণা এই ছড়ানোর মধ্যে পা দিছিলি, তোর মধ্যে বিবেক বুদ্ধি কবে আসলো? তখন উনি বললেন যে না ওই জায়গায় এখন তাদের বাচ্চা মনে হয় দুইটা এবং স্বামী স্ত্রী কি যে সম্পর্ক, স্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে এরপর, হ্যাঁ পুরো স্বামীর উপর ডিপেন্ড, যেখানে দা গোমরা সম্পর্ক সেখানে একজনের উপর ডিপেন্ড করে গেছে এবং তাদের পরিবারটা একটা জান্নাতের টুকরো একটা এবং এই মহিলা বিক্ষোভ দেখলে আগে দৌড়াইছে মায়ের দিকে, সে মহিলা আমার কাছ থেকে চাঁদা নেয়, আমার বউয়ের কাছ থেকে চাঁদা নেয়, কি জন্য গ্রামে কার টিউবওয়েল নাই, কার ঘরে খাওয়ান নাই, হ্যাঁ সবার কাছ থেকে হেঁটে হেঁটে চাঁদা তুলে আমার ওয়াইফের কাছ থেকে নেয়, আমাদের কাছ থেকে আদায় করে এবং তার বহু প্রজেক্ট আছে, সে এখন বহু প্রজেক্ট করে, এসব ধান্দা করে বেড়ায় আর তাদের সাংসারিক জীবনটা শান্তিতে পরিপূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী, আমার স্বামী, আমার এবং আমার শাশুড়ি, তাদের এই মা মেয়ের তিনজনের ত্রিমুখী উদ্যোগ ছিল এবং এরা সারাক্ষণ যেত, বোঝাতো, কাউন্সিলিং করতো, বলতে বলতে একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছে। আমাদের বোনরা আমাদের আশেপাশে একটু তাকালে আমরা দেখবো যে ঘরে ঘরে অশান্তির আগুন দাও দাও করে চলছে, স্ত্রীর সাথে স্বামীর কোনো সম্পর্ক নাই, একজন প্রতি বিশেষ করে যে নারীবাদের এই যে মুখস্থ স্লোগান এবং সস্তা স্লোগান, এটার কারণে প্রভাবিত হয়ে আমাদের মা বোনদের অবস্থা এখন এমন একটা অবস্থা চলে গেছে, আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি যে এখন এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই কথাগুলো পাঁচওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া মেয়েরাও হজম করতে পারবে না, যে স্বামীর প্রতি একজন স্ত্রীর কর্তব্যের জায়গাগুলো কি এবং তিনি কতটা তার বিনম্রতার সাথে চলাফেরা করা দরকার, কতটা ছাড় দেওয়ার মানসিকতা থাকা দরকার। পুরুষের জন্য একই কথা প্রযোজ্য, বাট আমাদের সংকটের জায়গা হলো এখন যে পুরুষের চাইতে আমাদের সমাজে এখন মেয়েরা অনেক বেশি তথাকথিত অধিকার সচেতন, অতিরিক্ত এটা নিয়ে খুব হওয়ার কারণে, আলোচনা পর্যালোচনা হওয়ার কারণে এবং যেখানে যা দরকার আছে বেশিও করার কারণে আমাদের পর্দানশীল এবং দিনদার মেয়েরাও মনে করে যে স্বামীর সাথে তর্ক করা, তার সাথে তেড়ামি করা, এটা মনে আমার অধিকারের অংশ, এটা পার্ট অফ মাই রাইটস, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো এইসব কারণে সংসারগুলোতে অশান্তি ঘরে ঘরে যদি একজন অভিভাবক মানে তাহলে তার অশান্তি থাকার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন ইয়াকুম আলাইকুম বিসসামঈ ওয়াত তাআত, তোমরা আনুগত্য করে চলবে, যদি এটা মুসলমানদের জামাতের আমির যিনি হবেন তার ব্যাপারে, কিন্তু এই কথা সব জায়গার জন্য প্রযোজ্য, যেখানে যিনি দায়িত্বশীল হবেন তার কথা মেনে চলবে, নিজের মতামত দিবে, না মানলে সবর করবে এবং আল্লাহর নির্দেশের বাইরে কিছু না বললে আনুগত্য করবে এবং সব ক্ষেত্রে কর্মনীতি করতে যাবে না। এটুকু করলে সমস্ত অশান্তি দূর হয়ে যায়, কিন্তু সেটা না, বরং উল্টা কিরকম, আমাদের ফাউন্ডেশনে যত ফোন আসে মাসাইলের জন্য, এই ফোনগুলোর বেশিরভাগ আসে আপনার তালাক সংশ্লিষ্ট বিষয় নিয়ে আর আসে হলো রুকিয়া রিলেটেড বিষয় নিয়ে, সবচেয়ে বেশি ফোন আসে এই দুইটা সাবজেক্ট। তো আমাদের অফিসে যে স্টাফরা আছেন, আলেমুলামারা যারা আছেন, কাউন্সিলিং এর জন্য থাকেন বা মাসআলা বলার জন্য থাকেন, সশরীরে উপস্থিত হয়ে স্বামী স্ত্রীর ঝগড়া ঝাঁটি, দাম্পত্য কলহ, তালাকের মাসআলা এগুলো দেওয়ার জন্য থাকে, এর মধ্যে একজন আছেন মোহাম্মদ দেলোয়ার। তো এই আল্লাহর বান্দা, তার দায়িত্ব হলো এগুলো করা শুধু না। তো তার একটা বড় ডায়েরি আছে, সে ওখানে সব হিস্ট্রি লেখে, একটা একটা করে কেসগুলো লেখে এবং সমাধান কি দিচ্ছে লেখে, এগুলো পরবর্তীতে আমরা দেখি। তো তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সে অনুযায়ী সে কাজ করে। তো সে দীর্ঘদিন পর্যন্ত এই দাম্পত্য কলহের ভেজাল এগুলো মিটমাট করার পর এখন সে এসে বলতেছে যে আমার কাছে একটা সমাধানের সূত্র পাইছি, আমি এটা আবিষ্কার করছি। আমি শত শত ফ্যামিলি কাউন্সিলিং করে তাদের দাম্পত্য কলহ এগুলো দূর করে আমি একটা সমাধানের সূত্র পাইছি। সমাধানের সূত্রটা কি? আমরা সবাই অবাক হয়ে শুনলাম যে কি সূত্র পাই, তার সমস্যা থাকে না। তো বলছে সূত্র হলো স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়াঝাটি হয়, যত গন্ডগোল ফাসাদ হয়, এই কোনটাই হবে না সূত্রটা মেনে চলবে, একেবারে 100% গ্যারান্টি। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, সেটা হলো যেই সংসারে বইয়ের কথা স্বামী শুনে, ওই সংসারে কোনো অশান্তি। তাহলে অশান্তি কোন জায়গায়? বইয়ের কথা খেলাফ করলে এই ভেজালটা সেখানে লাগে। আমি দেখছি শত শত ফ্যামিলি, হাজারো ফ্যামিলি স্বামী স্ত্রী উভয়কে নিয়ে বসে আমি সব শুনে দেখেছি যে সব সমস্যা মূল হলে এই যায়। বইয়ের কথা হলে তুমি আমার কথাই বললাম, তাহলে তার কোনো সমস্যা থাকে।
তাহলে সমাধানের মূল সূত্র এটা। অর্থাৎ জিনিসটাকে উল্টে ফেলা হয়েছে, যেখানে স্বামীর আনুগত্য স্ত্রী করার কথা, সেখানে এখন ডিমান্ড হলো কি স্ত্রীর আনুগত্য স্বামী। তো যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছিলাম যে সামাজিক কার্যক্রমগুলোর মধ্যে থেকে আমাদের মা বোনরা যেটি করতে পারে, কিন্তু অনেকের কষ্ট আছে, তাদের কষ্ট লাঘব করার জন্য উদ্যোগ নিতে পারে। ঠিক একইভাবে আপনার এই যে পারিবারিক কলহ, এগুলো মিটমাট করার জন্য প্রোয়েক্টিভ হয়ে একটু যদি কথা শোনা যায়, একটু মানুষকে সময় দেওয়া যায়, একটু স্নেহ করে ভালোবাসা দিয়ে একটু তাদেরকে আপন করা যায়, তাদের সমস্যা সলভ করা যায়, এগুলো যে কত বড় কাজ আমরা অনেকে হয়তো বুঝতেও পারছি। তো চাইলে আমরা এগুলো করতে পারি। সামাজিক কাজ, আমি যেটা বলছিলাম যে এত কাজ, এত আইডিয়া আছে, আমাদের কাছে অনেকে আইডিয়া নিয়ে আসেন ফাউন্ডেশনে, ভাই এই কাজটা করা যায়, ওই কাজটা করা যায়। আমি মাঝে মধ্যে রসিকতা করে বলি, ভাই আমাদের মাথায় যে আইডিয়াগুলো আছে, শুধু এই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে আমাকে আগামী 2000 বছর লাগতে হবে। এই সব আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে এত আইডিয়া মাথায় কি মিল করতে, আমি আমার আইডিয়া নিয়ে ঘুমাতে পারি না, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে আমরা খুলেতে পারি না আমাদের কেউ। তো নতুন করে আপনি আবার আইডিয়া একটা মাথায় ঢুকে আমার মাথায় ভেজাল বাড়ায় লাভ নাই, আপনার আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আইডিয়া দেওয়ার লোক অনেক আছে দেশে, কাজের লোক অনেক কম। তো এটা এই জন্য বলা যে আমরা অনেকে সামাজিক কাজের জন্য মনে করি যে আমার একটা প্রতিষ্ঠান লাগবে, একটা ফান্ড লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। কিছু দরকার নেই শুরু করার জন্য, এগুলো কিছু দরকার নাই। আপনি ছোট ছোট অনেক কাজ শুরু করতে পারেন, এবং এগুলো আপনার দিনদারিতাকে মজবুত করবে, আপনার তাকওয়াকে মজবুত করবে, আপনার দিনদার হিসাবে সামাজিক অবস্থানকে মজবুত করবে, আপনার দাওয়াতকে মানুষের কাছে দাওয়াতের অপরিহার্যতাকে প্রমাণ করবে ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট উদ্যোগের কথা বলি। ঔষধ আমাদের দেশে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কিন্তু অপ্রয়োজনীয় ওষুধ থাকে, তাই না? ইউজ ওষুধ থাকে, কারণ ডাক্তার যে ওষুধ দেয় এটা কোর্স কমপ্লিট করা হয় না। দেখা যায় যে বিভিন্ন আইটেমের ওষুধ আমার বাসায় অপ্রয়োজনীয় ওষুধ থাকে, সব বাসায় কম বেশি আছে। এখন যদি কেউ উদ্যোগ নেয় যে আমরা কয়েকজন মানুষ মিলে আশপাশে 10টা 20টা বাড়ি টার্গেট করে 20টা বাড়ি থেকে অপ্রয়োজনীয় ওষুধগুলো কালেক্ট করব, কালেক্ট করে আমরা আশেপাশে কোনো একটা ডিসপেন্সারির সাথে চুক্তিতে আসবো যে ছোট্ট একটা জায়গা আপনি একটা বক্স রাখেন, এই বক্সে ওষুধগুলোকে ক্যাটাগরি করে রাখেন, এবং গরিব রোগী যারা আসবে, যাদের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ কেনার টাকা নাই, তাদেরকে এখান থেকে ওষুধ দিবেন। এটা আপনি গরিবদের উপকার করবেন। এই কাজটা যদি আমরা করি তাহলে হাজার হাজার বাসা আছে যে বাসাগুলো থেকে তারা খুশি হয়ে ওষুধগুলো দিবে, আছে না? বল, হাজার হাজার বাসা। আমি খুশি হয়ে যাবো, কারণ ওষুধগুলো দেওয়ার লোক পাচ্ছি না। তো চাইলে আমরা কিন্তু এই ধরনের হাজার যেগুলো আমাদের চাইলে যায় এরকম কাজ, তো আমরা যদি সেগুলো করি ইনশাআল্লাহ দেখেন আমাদের আবারও শুরু কথা যে স্বার্থপরতা আমাদের ভাবতে হবে করে সমাজের মানুষ কিন্তু, এবং নেতৃত্বে এসেছে এভাবেই সমাজের কাজ করে, মানুষের উপকার করে, মানুষের কল্যাণকামিতা এটা প্রমাণ করে তারা অটোমেটিক সমাজের নেতৃত্বে আসনে আসতে পেরেছে। বিধায় আমরা সেরকম উদ্যোগগুলো যদি নিতে পারি ইনশাআল্লাহ আমাদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। বিশেষ করে আজকে আমি একটা বিষয় আপনাদেরকে ঘোষণা হিসাবে জানি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হলো এখানে আমাদের বোনরা ভাইয়েরা প্রত্যেকের নানা উদ্যোগ এগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে, তাই না, উপস্থাপন করা হচ্ছে। গত বছর বোধহয় কোনো এক বোনের দেখেছি যে কাগজ দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করে তিনি বিক্রি করছেন, মাশাআল্লাহ এখানে তার একটা স্টল ছিল। তো এবারও আছে না, আরো অনেকে এরকম অনেক কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো আমি দীর্ঘদিন থেকে একটা স্বপ্ন বুকে লালন করছি, সেটা হলো যে আমি কোনো একটা ব্যবসায়িক